ইন্ডিয়ার কোনো এক ফাইট ক্লাবে একটি মাঙ্কি মাস্ক পরে ফাইট করছে আমাদের মাঙ্কি ম্যান। ও সেইখানে হেরে যায়। ও হেরে যাওয়ার জন্যই টাকা পায়। ও ওর ছোটবেলা থেকেই বড় হয়েছে এইভাবে যে ও বড় হওয়ার পর দুইটি মানুষকে ওর হত্যা করতে হবে। এই ক্ষোভ এবং জিদ নিয়ে ও পৃথিবীতে ছোটবেলা থেকেই বড় হয়েছে। ও একটি বাচ্চাকে ব্যবহার করে একটি বার ওনারের তথ্য বের করে। সেই বার ওনার মহিলাটির নাম ছিল কুইন কাপুর। ও একটি লোককে ভিক্ষুক সাজিয়ে সেই কুইন কাপুরের ব্যাগ থেকে তার পার্সটাকে চুরি করায়। সেই পার্সটাকে ও কালেক্ট করার পর চলে আসে সেই বারে। ও সেই বারের মধ্যে ঢুকে এসে কুইন কাপুরের সাথে দেখা করে এবং বলে, আপনার চুরি হওয়া এই পার্সটা আমি একটা চোরের কাছ থেকে উদ্ধার করেছি এবং আপনার কার্ডের ঠিকানা পেয়ে আপনাকে এটা রিটার্ন করার জন্য এসেছি। কুইন কাপুর ওকে টাকা দেয়, কিন্তু ও বলে আমার টাকার প্রয়োজন নেই, আমার চাকরির প্রয়োজন। তখন কুইন কাপুর সেই বারে ওকে রেস্টুরেন্টের কুক হিসেবে জব দিয়ে দেয়। ও সেইখানে একটি ছবি দেখতে পায়, যে ছবিতে ও ইন্সপেক্টর রানাকে দেখতে পায়। ও যে মানুষ দুটিকে মারতে চায় তার মধ্যে একজন হচ্ছে ইন্সপেক্টর রানা। পরের দিন থেকে ও সেই বারের হোটেলে একজন কুক হিসাবে কাজ করা শুরু করে। সেইখানে ওর পরিচয় হয় আলফোন্সো নামের একটি লোকের সাথে। আলফোন্সো হচ্ছে কুইন কাপুরের ডান হাত। সেই দিন ও বারের কাজ শেষ করার পর একটি পানের দোকানে চলে আসে এবং বলে আমার এক রাজু মাসালার পান দরকার। সেই পানের দোকানদারটি ওকে একটি বাচ্চার সাথে একটি গোপন রুমের মধ্যে পাঠিয়ে দেয়। সেই রুমের ভিতরে অস্ত্র বিক্রি হয়। ও সেইখান থেকে একটি বন্দুক কিনে নেয় এবং কন্টিনিউ ওর কাজ চালিয়ে যায়। ওই বারের মধ্যে ও একটি মেয়ের দেখা পায় যার নাম ছিল সীতা। মেয়েটিকে জোর করে কাজ করানো হচ্ছে জানতে পেরে ওর কাছে অনেক খারাপ লাগে। একদিন আমাদের মাঙ্কি ম্যান মানে সেই কিড দেখতে পায় যে আলফোন্সো কুইন কাপুরের সব টাকা পয়সাগুলোকে হ্যান্ডেল করে। আলফোন্সো যখন সেই বার থেকে বের হয়ে যাবে, কিড ওকে গিয়ে বলে যে তুমি যদি চাও আমি তোমাকে ডাবল টাকা পয়সা ইনকাম করতে সাহায্য করতে পারবো। কিড ওকে সেই ফাইট ক্লাবের ঠিকানা দেয় এবং বলে মাঙ্কি ম্যানের বিরুদ্ধে টাকা লাগাতে, তাহলে ওর টাকা ডাবল হয়ে যাবে। সেই দিন আমাদের আলফোন্সো চলে আসে সেই ফাইট ক্লাবে এবং মাঙ্কি ম্যানের বিরুদ্ধে টাকা লাগায়। মাঙ্কি ম্যান সেই ফাইটে হেরে যায় এবং আলফোন্সো অনেক টাকা আর্ন করে। এই জন্য আলফোন্সো খুশি হয়ে যায় এবং কিডকে ওর বন্ধু বানিয়ে নেয়। আলফোন্সো কিডকে নিয়ে সেই বারে কাজ করানো শুরু করে। ওই বারের মধ্যে ও মনে মনে ইন্সপেক্টর রানাকে খুঁজতে থাকে। ইন্ডিয়ার সব নামি দামি সেলিব্রিটি থেকে শুরু করে সব গ্যাংস্টাররা এবং সব ধরনের পলিটিক্যাল লিডাররা এই বারে এসেই টাইম স্পেন্ড করে। ও জানতে পারে সেই বারের উপরেও একটা ভিআইপি রুম আছে। ইন্সপেক্টর রানা সেইখানে থাকে। ও বুঝতে পারে ওর ভিআইপি রুমে যাওয়ার জন্য আরো সময় লাগবে। ও সেই বারের মধ্যে সীতার সাথে একটি লোককে বাজে বিহেভ করতে দেখলে ওর কাছে অনেক খারাপ লাগে এবং ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও নিজেকে সামলাতে না পেরে দৌড়ে সেই বারের বাইরে চলে আসে এবং সেইখানে থাকা একটি কুকুরকে খাবার খাওয়ানোর মাধ্যমে নিজের মনকে শান্ত করে নেয়। তখনই সীতা সেইখানে এসে বলে, এতটুকুতেই যদি তোমার মন খারাপ হয় তাহলে এইরকম জায়গায় তোমার চাকরি করতে আসাটা উচিত হয়নি। কিড প্রতিদিন ওর কাজ শেষ করে সেই শহরের পেছনের এক গলিতে থাকা পোস্টারের মধ্যে গুলি করে ওর বন্দুকের প্র্যাকটিস চালাতে থাকে। এরকম ভাবেই একদিন ও কুকুরের মুখে করে সেই অফিসের পেছনের রাস্তা দিয়ে বন্দুকটিকে নিয়ে আসায় এবং বন্দুকটিকে নিয়ে ও আলফোন্সোর সাথে সেই বারের ভিআইপিদের রুমে চলে আসে। সেইখানে ও রানা সিংকে দেখতে পায় সীতার সাথে টাইম স্পেন্ড করছে। ও রানা সিংকে দেখতে পাওয়ার পর ওর শরীরের রক্ত একেবারেই গরম হয়ে যায়। ও ওয়াশরুমে গিয়ে চিৎকার করে খানিক সময়ের মধ্যেই নিজেকে ঠিক করে নেয় এবং আবারও রানা সিং এর সামনে এসে ওকে ড্রাগস দেয়। রানা সিং সেই ড্রাগস টানার পর ওর নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। রানা সিং দ্রুত চলে যায় ওয়াশরুমে। কিড তখন চলে আসে সেই ওয়াশরুমের মধ্যে এবং রানা সিং এর দিকে বন্দুক তাক করে। ওয়াশরুমের ভিতর থেকে একটি লোক বের হয়ে আসলে যখন ওর মনোযোগ সরে যায় তখনই রানা সিং সেইখানে কিডের সাথে ফাইট শুরু করে। ওদের ভিতরে তুমুল ফাইটিং শুরু হয়। ওরা একের পর এক আঘাত একজন আরেকজনকে করেই যাচ্ছিল, কিন্তু তবুও রানা সিং এর ক্ষমতার কাছে কিড কিছুই ছিল না। রানা সিং সেইখানে কিডকে একেবারে মেরেই ফেলবে। এইরকম অবস্থায় কিড সেইখানকার একটি অ্যাকোরিয়াম গ্লাস ভেঙে সেই গ্লাসের মধ্য দিয়ে বের হয়ে হোটেলের পেছনের সিঁড়ি দিয়ে গ্যারেজে নেমে আসে। ও অনেক আহত ছিল এবং ওর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল, এমনকি ওর পায়ে ও গুলিবিদ্ধ হয়েছে। সেই গ্যারেজ থেকে ও আলফোন্সোর বেবি ট্যাক্সি নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। শহরের সব পুলিশ এবং গ্যাংস্টাররা ওর পিছু করা শুরু করে। অসংখ্য পুলিশের গাড়িকে পার করে ও পালিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। ওর যাত্রাপথে যখন ওর সামনে একটি বাচ্চা চলে আসে, ও বেবি ট্যাক্সিকে থামিয়ে দিলে একটি পুলিশের গাড়ি এসে ওর বেবি
ভিআইপি ট্যাক্সিটাকে উল্টে দেয়। তখন পুলিশরা এসে হকি স্টিক দিয়ে ওকে পিটিয়ে অজ্ঞান করে গাড়ির ভিতরে করে সাথে করে নিয়ে যাচ্ছিল। কিছু সময়ের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসে এবং ও দেখতে পায় ও পুলিশদের গাড়ির মধ্যে আছে। ও সেই গাড়ির মধ্যে থাকা পুলিশদেরকে অ্যাটাক করে বসে এবং একটি পুলিশের বন্দুক জোরপূর্বক নিয়ে সেইখানে থাকা পুলিশদেরকে গুলি করে মেরে সেই গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়া শুরু করে। ও পালানোর জন্য সেইখানকার এক বিল্ডিং এ ঢুকে বসলে সেই বিল্ডিং এর ভিতরে দেহ ব্যবসা চলছিল। সেই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডরা যখন ওর সাথে ফাইটিং শুরু করে তখন ও সেই সিকিউরিটি গার্ডের কানের মধ্যে কামড় দিয়ে কানটাকে ছিঁড়ে ফেলে এবং একে একে সবাইকে মেরে সেই বিল্ডিং এর বাইরে বের হয়ে অসংখ্য বিল্ডিং বাড়িঘরের উপর দিয়ে ঝাঁপ দিয়ে পালানো শুরু করলে পুলিশদের হেলিকপ্টারও ওকে ফলো করা শুরু করে। তখন সেই হেলিকপ্টার থেকে ওকে একটি স্নাইপার শট করলে ওর বুকের ভিতর দিয়ে সেই গুলিটি ঢুকে যায় এবং ও গুলিবিদ্ধ হয়ে সেইখানে থাকা ড্রেনের পানির মধ্যে পড়ে যায়। ও হারিয়ে যায় স্বপ্নের জগতে। ওর মনে পড়ে যায় ওর ছোটবেলার কথা, ওর মনে পড়ে যায় ওর মায়ের সাথে কাটানো সময়ের কথা। হঠাৎ করেই যখন ওর জ্ঞান ফেরে ও ব্যথায় ছটফট করতে থাকে এবং দেখতে পায় কিছু থার্ড জেন্ডারের মানুষরা ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং ওর বুকের মধ্য থেকে সেই বুলেটটাকে টেনে বের করেছে। ও আবারও অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান ফেরার পর ও বুঝতে পারে ও একটি মন্দিরের মধ্যে আছে। সেইখানে একজন হিজড়া ওকে বলে যে ভগবানের ইচ্ছায় তুমি বেঁচে গেছো। ও বাহিরে যাওয়ার চেষ্টা করলে সেই হিজড়া ওকে বলে বাহিরে সব পুলিশরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশদের এই মন্দিরের মধ্যে আসার অনুমতি নেই বিধায় তারা এইখানে আসতে পারছে না, কিন্তু তুমি বাহিরে গেলেই ওরা তোমাকে ধরে ফেলবে। তখনই আমরা দেখতে পাবো একজন পপুলার পলিটিক্যাল ক্যারেক্টারকে যার নাম ছিল বাবা শক্তি। বাবা শক্তির অসংখ্য ভক্ত ছিল। বাবা শক্তি আসলে সবার সামনে নিজের রূপ ভালো দেখালেও উনি হচ্ছে সবকিছুর মাস্টার মাইন্ড এবং ইন্সপেক্টর রানা বাবা শক্তির হয়েই কাজ করে। বাবা শক্তি তখন ইন্সপেক্টর রানাকে আদেশ দেয় যেভাবেই হোক সেই কিডকে খুঁজে বের করে ওকে মেরে ফেলার জন্য। পুরো শহরের পুলিশরা কিড এবং আলফোন্সোকে খোঁজা নিয়ে ব্যস্ত। আমাদের কিড সেই মন্দিরের মধ্যে সময় কাটানো শুরু করে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। একদিন রাতে এক হিজড়া ওকে বলে তোমার মনকে শান্ত করার জন্য আমার সাথে আসো। তখন সেই হিজড়া কিডকে নিয়ে যায় ওদের একটি সিক্রেট গাছের কাছে। সেই গাছের শিকড়কে ভাঙলে তার মধ্য থেকে এক ধরনের ম্যাজিক্যাল স্প্রিং বের হয়। সেই স্প্রিংটাকে ওকে নিঃশ্বাসের সাথে মিশিয়ে দেওয়া হয় এবং তারপরেই ও ওর ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যায়। সেই স্প্রিং ওর বুক খরণ করে ওর হৃদয়ের ভিতরে ঢুকে যেতে থাকে এবং ওর বুকের মধ্যে লুকিয়ে থাকা কঠিন সেই অভিশপ্ত সত্যটাকে টেনে বের করে নিয়ে আসে। কিড চলে যায় ওর ছোটবেলায়। ওরা খুব শান্তিতে ছোট একটা এলাকায় বসবাস করত। একদিন রাতে বাবা শক্তির আদেশে রানা সিং তার পুলিশ ফোর্সদের সাথে সেই এলাকায় আক্রমণ করে বসে। বাবা শক্তির সেই জায়গার অনেক প্রয়োজন ছিল, উনি ওইখানে একটি মার্কেট তৈরি করবে। এই জন্য সেইখানে যারা বসবাস করত ওরা সবাই ছিল অনেক গরিব মানুষ। পুলিশরা সেইখানে এসে সব মানুষদেরকে পুড়িয়ে মারা শুরু করে। কিডের মা ওকে একটি কাঠের শেলফের উপরে তুলে লুকিয়ে রাখে। রানা সিং যখন কিডের রুমের মধ্যে আসে তখন ইন্সপেক্টর রানা কিডের মায়ের সাথে জোর জবরদস্ত করার চেষ্টা করলে কিডের মা অস্বীকৃতি জানায় এবং রানা সিং এর গালের মধ্যে কেটে দেয়। রানা সিং ক্ষেপে গিয়ে ওর মাকে প্রচুর পরিমাণে মেরে আহত করে। কিড লুকিয়ে থেকে এইটা পুরোটা দেখে, যেইটা আজীবনের জন্য ওর ব্রেনের ভিতরে বসে যায় এবং আজীবন এইটা ওকে ধাওয়া করে বেড়ায়। রানা সিং ওর মাকে ধর্ষণ করার পর সেই রুমের ভিতরে তেল ছুড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। রানা সিং রুম থেকে বের হয়ে গেলে কিড আসে ওর মাকে বাঁচানোর জন্য, কিন্তু ওর মায়ের পোড়া শরীরের মধ্যে হাত দেওয়ার পর ওর হাতও ঝলসে যায়। ও সেই ঝলসানো হাত নিয়ে ওর মনের ভিতরে ক্ষোভ আর রাগ নিয়েই ও বড় হয়েছে। ওর মনের ভিতরের সেই আগুন আবার পুনরায় জেগে যায়। পরের দিন থেকেই ও ফাইটিং স্কিল বাড়ানোর জন্য প্র্যাকটিস করা শুরু করে দেয়। সেই মন্দিরের মধ্যে থাকা এক লোক বাদ্য বাজাতে থাকে এবং আমাদের কিড প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। সেই বাদ্য বাজতেই থাকে, কিন্তু আমাদের কিড দুর্বল হয়ে পড়ে। দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ আমাদের কিড প্র্যাকটিস চালিয়ে যায়। অন্যদিকে ততদিনে বাবা শক্তি পুরোপুরি পলিটিক্যাল ক্ষমতায় চলে আসার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এমনটা হলে কিড আর ওকে ছুঁয়েও দেখতে পারবে না। আমাদের কিড এর পরেও ওর প্রস্তুতি চালিয়ে যেতে থাকে এবং প্র্যাকটিস করতেই থাকে। একদিন গিয়ে কিড জানতে পারে বাবা শক্তির লোকেরা এই মন্দিরের উপরেও দখল নিয়ে নেবে। এই হিজড়াদের যাওয়ার আর কোনো জায়গা নেই। এক হিজড়া পুলিশকে ঠেকাতে গেলে পুলিশ সেই হিজড়াকেও মেরে বসে। ওদের অনেক টাকার প্রয়োজন ছিল, ওরা যদি এই মন্দিরকে রেখে দিতে চায়। কিড তখন ডিসিশন নেয় ও সেই হিজড়াদেরকে সাহায্য করবে। ও আবারও সেই ফাইট ক্লাবে ফিরে যায় এবং একটি বাচ্চাকে ওর উপরে টাকা লাগাতে বলে। সেই বাচ্চাটিকে কিড ওর লাইফের সব সেভিং গুলোকে দিয়ে সেই টাকাটাকে লাগিয়ে দেয় এবং যখন ফাইট শুরু
শুরু হয় তখন আমাদের মাঙ্কি ম্যান ওর প্রথম অপোনেন্টকে এক লাথি দিয়েই অজ্ঞান করে ফেলে। সেই ফাইট ক্লাবে আসা সবাই অবাক হয়ে যায়। এরপরেই সেই ফাইট ক্লাবের টাইগার নামের ব্যক্তিটি ক্ষেপে যায় এবং সব থেকে শক্তিশালী প্লেয়ারকে ডেকে নিয়ে আসা হয়। ওর দানব দেহের কাছে আমাদের কিড কিছুই ছিল না, তারপরও কিড একের পর এক আঘাত ওকে করেই যাচ্ছে। এক পর্যায়ে কিড নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে যাচ্ছে, ও পরপর কয়েকটি আঘাত একসাথে ওকে করে সেইখানে ফেলে দেয় এবং সবাই কিড বলে চিৎকার করা শুরু করে। সবাই ওর ফ্যান হয়ে যায়। ওর লাগানো সব টাকাগুলো ডাবল হয়ে যায় এবং ও সেই সব টাকাগুলোকে নিয়ে এসে হিজড়াদের কাছে পৌঁছে দেয়। হিজড়ারা অনেক আনন্দিত হয়ে যায়। সেই দিন রাতে বাবা শক্তি সেই বারে এসে পৌঁছায় সব পলিটিক্যাল লিডারদের সাথে আলোচনা করার জন্য। পুরো শহরের মধ্যে বাবা শক্তিকে নিয়ে একটি আনন্দ আয়োজন উদযাপন করা হয়। পরের দিন সকালবেলায় বাবা শক্তি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বারের সবাই মিলে অনেক ব্যস্ত সেইখানে আসা পলিটিক্যাল লিডারদেরকে আনন্দিত করার জন্য। কিড সেইখানে এসে সিকিউরিটি গার্ডদেরকে মেরে পিছনের রাস্তা হয়ে হিজড়াদেরকে নিয়ে সেই বারের বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে এবং কিচেনে থাকা সন্ত্রাসদেরকে মেরে ও লিফটের মধ্যেও ফাইট করে বারের উপরে চলে আসে। রানা সিং ওকে দেখতে পেয়ে চিনতে পারে। বাবা শক্তি ওকে দেখতে পাওয়ার পরেই বাবা শক্তি চলে যায় ভিআইপিদের রুমে এবং সেই বারের মধ্যে কিড সবার সাথে ফাইটিং শুরু করে। সবাইকে মারতে মারতে ও যখন সামনে এগিয়ে যাবে তখন চারদিক থেকে সন্ত্রাসরা ওকে একেবারেই ঘিরে ফেলে। সেইখানে সেই হিজড়ারা চলে আসে এবং সবাই মিলে সেই সন্ত্রাসদের সাথে ফাইটিং শুরু করে। কুইন কাপুর যখন গুলি করে আমাদের কিডকে মেরে ফেলবে তখন পিছন দিক থেকে সীতা এসে কুইন কাপুরকে মেরে অজ্ঞান করে দেয়। কিড তখন চলে যায় ভিআইপিদের রুমে, যেখানে ওর সামনে অপেক্ষা করছিল রানা সিং। রানা সিং এবং কিডের মধ্যে অসম্ভব একটি ফাইটিং শুরু হয়, কিন্তু এইবার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের পর কিডের ক্ষমতার কাছে রানা সিং কিছুই ছিল না। রানা সিং একের পর এক আঘাত কিডকে করার চেষ্টা করলেও কিড ওকে মারতে মারতে একেবারেই আধমরা করে ফেলে। কিডের মনে পড়ে যায় ওর মায়ের কথা এবং কিড রানা সিংকে ওইখানে একেবারেই মেরে ফেলে। তারপরেই কিড হাতে একটি চাকু তুলে নিয়ে একেবারে টপ ফ্লোরে চলে আসে, যেখানে বাবা শক্তি বসেছিল। বাবা শক্তি ওর সামনে এসে বলে, এই সমাজকে তুমি একা ঠিক করতে পারবে না, আমার পিছনে অনেক বড় হাত আছে, যেখান পর্যন্ত তুমি কখনোই পৌঁছাতে পারবে না। তখন বাবা শক্তিকে নেওয়ার জন্য সেইখানে হেলিকপ্টার চলে আসে এবং কিডের মনোযোগ সরে গেলে বাবা শক্তি ওর হাতের মধ্য থেকে একটি চাকু বের করে সেইটাকে কিডের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। কিড ব্যথায় ছটফট করতে থাকে এবং বাবা শক্তি যখন ওর বুকে আরো একটি চাকু ঢুকিয়ে দেবে তখনই কিড সেইটাকে ওর হাতের ভিতরে ঠেকিয়ে নেয় এবং বাবা শক্তির হাত মোচড়ে সেই চাকুটাকে ওর হাতে তুলে নিয়ে বাবা শক্তির বুকের ভিতরে মারতে মারতে ওকে পুরোপুরি মেরে ফেলে। বাবা শক্তি সেইখানে মারা যাওয়ার পর কিডের চোখ চলে যায় হনুমানের দিকে এবং এরপরেই ওর মায়ের স্মৃতির কথা ওর চোখে ভেসে ওঠে। আর আমাদের কিড ওর মায়ের স্মৃতি দেখতে দেখতে সেইখানে মাটিতে লুটিয়ে পড়ে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।